উনি আমাকে বন্ধুত্বের প্রস্তাব দেন এবং আমি প্রশ্ন করি, স্যার কি জাতীয় বন্ধুত্ব? এটা বলার পরবর্তীতে উনি আমাকে জোর করে বসেন। আমার ক্যাম্পাস আমার ঘর, আমি আমার ঘরে অনিরাপদ বোধ করবো, এটা আমার জন্য খুবই দুঃখজনক। আমি পরিবার থেকে প্রাথমিক অবস্থায় সাপোর্ট পাইনি, কারণ আপনারা জানেন যে আমার পরিবার বা বাংলাদেশে কোনো পরিবারে তার মেয়ে সন্তানকে এখনো বাংলাদেশ ওরকম ডেভেলপড হয়ে যায়নি যে তার পরিবার থেকে তাকে শিক্ষা দেবে যে তোমার সাথে একটা অঘটন ঘটলে, একটা মেয়ের সাথে একটা অঘটন ঘটলে তোমরা এটা সম্মুখে বলো। এটা খুবই লজ্জাজনক, এটা আমরা আশা করি না, আর এই শিক্ষা আমাদের মধ্যে থাকে না। আমি যে যৌন হয়রানির শিকার হয়েছিলাম এবং ক্লাসে বুলিং, আপনারা জানেন আমাকে এই কারণে ফেল করিয়ে এখন পর্যন্ত সাপ্লিমেন্টারির যে কথা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, সাপ্লিমেন্টারি আমার আসলে লিখিত পরীক্ষা হলে আমি সাপ্লিমেন্টারি দিব। এখন আমার প্র্যাকটিক্যাল কিভাবে সাপ্লিমেন্টারি করবে বিশ্ববিদ্যালয়, সেটা আমি দেখার জন্য ধৈর্য ধরে আছি। আর আমার এই যৌন হয়রানির জন্য যে বিচারটা আমি চাচ্ছি, যে শিক্ষকের একটা দৃষ্টান্তমূলক বিচার হোক, এই বিচারটা আসলে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন আমার বিভাগের চেয়ারম্যান। উনি আমাকে বাধাগ্রস্ত করছেন এই বিচারটা পেতে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন যে উনি কিভাবে আমার অভিযুক্ত শিক্ষক এবং উনি নিজে অভিযুক্ত, মানে দুজন একসাথে সব জায়গায় যাতায়াত করছে। উনি কিভাবে মানে অভিযুক্ত আবু সাইদ ইমনকে সাথে নিয়ে সব জায়গায় যাচ্ছে, তাহলে উনি যে অন্যায়কে সাপোর্ট করছে। শিক্ষক আমার গুরুজন, আমি ওনাকে সম্মান করি, কিন্তু আমরা তো ওনার কাছ থেকে শিখি, কিন্তু উনি যেটা করছে অন্যায়কে সাপোর্ট করে, এখন মানে আমার আসলে ওনাকে নিয়ে বলার কোনো ভাষা থাকে না। উনি আমার যৌন হয়রানির বিষয়ে আমি যে অভিযোগ করেছি এটার বিচার পেতে মূল মানে অন্তরায় সৃষ্টি করছে, মূল বাধা সৃষ্টি করছে উনি। আমি বিশ্ববিদ্যালয়ে 2021 সালে একটা অভিযোগ দিই, এটা 2019-এর নভেম্বরে আমার সাথে ঘটে। আপনাদেরকে একটা বিষয় আমি আজকে ক্লিয়ার করে দিই। অভিযুক্ত শিক্ষক আপনাদের সাথে কথা বলেছে নিউজ মিডিয়ার সাথে, ডিবি অফিস থেকে বেরিয়ে, আমি তার নিউজটি দেখেছি। ওখানে দুজন শিক্ষকের দুটো বিষয় আমি বলে দিই। ওনারা বলছে যে এটা 19-এর ঘটনা টেনে এনে কেন, 2019-এর নভেম্বর মাসে আমার সাথে ঘটনাটি ঘটে। নভেম্বরের পরবর্তীতে আমি সর্বপ্রথম চেয়ারম্যান স্যারকে জানাই। এটা 2020-এ নভেম্বরে, নভেম্বর ডিসেম্বর আমি সময় নিয়েছি বিষয়টাকে, আমি সহ্য করতে পারছিলাম না। তো পরবর্তীতে না পেরে আমি স্যারকে জানাই, বিভাগীয় প্রধানকে, আমার চেইন অফ কমান্ডকে আমি জানাই। এরপরে মার্চ মাস থেকে 2020 সালে লকডাউন শুরু হয়ে যায়। আপনারা জানেন লকডাউনের এই লম্বা সময়ে শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ ছিল। এই বন্ধের মধ্যে আপনারা কিভাবে মানে আমার কাছ থেকে আশা করেন, বা প্রশাসন বা যারা প্রশ্ন করছেন, লকডাউনের মধ্যে আমি কিভাবে কোথায় অভিযোগ দিতাম, কি করতাম? আমি আমার বিভাগীয় প্রধানকে সবার আগে জানাই। এটার পরেও কি আমার আর কোথাও অভিযোগ দেওয়ার জন্য থাকে? বা আমাকে তো সঠিক পথ পরিচালনা করার দায়িত্ব আমার বিভাগীয় প্রধান চেয়ারম্যান স্যারের ছিল, উনি তো সেটা করেননি। তাহলে লম্বা সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান ছিল বন্ধ সারা বিশ্বের, শুধু বাংলাদেশের না। লকডাউন শেষে যখন বিশ্ববিদ্যালয় খোলে 2021-এ, তখনই কিন্তু প্রসঙ্গটা সামনে আসে, আমাকে ফেল করানো হয়। ইন কোর্সে 40-এর শূন্য দিয়ে প্রথম ফেল করানো হয়। আর আপনারা জানেন ইন কোর্সে কখনো ইমপ্রুভমেন্ট পরীক্ষা হয় না, ইমপ্রুভমেন্ট হয় লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় আমি গর্বের সাথে পাশ করেছি নাম্বার নিয়ে, কিন্তু ইমপ্রুভমেন্ট লিখিত হয় না। এরপরে আমি অভিযোগ দেই, আমার সাথে 2021-এ ইমন স্যার আবারও ক্লাসে বুলিং করেন। তখন আমি সকল বিষয় একত্রিত করে আমার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানাই, তৎকালীন প্রশাসন যিনি ছিলেন। প্রক্টর স্যার আমাকে সুপরামর্শ দান করেন। তার সুপরামর্শের ভিত্তিতেই আজকে বোধহয় আমি আপনাদের সামনে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছি, আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করি। তো 21-এ তখন 21-এর নভেম্বরে আমি ডিসেম্বর মাসে 2021-এর ডিসেম্বরের 26 তারিখে আমি অভিযোগটা দিই। এটাই হচ্ছে আমার এই লেন্দি হওয়ার কারণ, আমি ক্লিয়ার করলাম। উনি আমাকে বন্ধুত্বের প্রস্তাব দেন এবং আমি প্রশ্ন করি, স্যার কি জাতীয় বন্ধুত্ব? এটা বলার পরবর্তীতে উনি আমাকে জোর করে বসেন, মানে যেটা মলেস্ট আর কি, আপনারা বোঝেন নিশ্চয়ই, ওটা অ্যাটেম্পট টু রেপ। He was ready that day. If I will agree, he will definitely did it. আমার ক্যাম্পাস আমার ঘর, আমি আমার ঘরে অনিরাপদ বোধ করবো, এটা আমার জন্য খুবই দুঃখজনক। এখন একটা এই অপ্রত্যাশিত ঘটনার পরে আমি ক্যাম্পাসে আসা অনেক কমিয়ে দিয়েছি, মানে আমি আমার ঘরে কিন্তু আসতে পারি না এখন। গতকালকে আপনারা দেখলেন যে ডিবি মহোদয় প্রধান আমাকে আমার অভিযোগ নিয়েছেন এবং আমাকে আশ্বস্ত করেছেন, আমাকে যত হুমকি ধামকি দেওয়া হচ্ছিল এগুলো থেকে উনি আমাকে রেহাই পাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন। আশা করি এটা ফলপ্রসূ হবে। গতকালকে ডিবি প্রধান কার্যালয় থেকে ফেরার পর থেকে এখন পর্যন্ত আমার কাছে আর কোনো হুমকি নতুন করে আসেনি।
ফলে আমি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি এবং আশা করছি আমি ফাইরুজ অবন্তিকার হয়ে আন্দোলন আজকে থেকে আবার চালিয়ে যেতে পারবো। অন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে আমি আছি, সবসময় আছি। আমি যদি অন ক্যামেরা নাও থাকি, আমি অফ ক্যামেরায় আছি। কম শিক্ষার্থী আপনারা ইনভেস্টিগেশন করলে দেখবেন এরা সবাই বিশ্ববিদ্যালয় ছেড়ে ড্রপ আউট হয়ে চলে গিয়েছে। অনেক স্টুডেন্ট এরকম চলে গিয়েছে। আর এটা আর আমি প্রবলেম যখন 2021 সালে অভিযোগ দেই তখন থেকেই প্রবলেম আমি ফেস করেছি। আর এইটার বিচার তো চেয়ারম্যান স্যার সর্বপ্রধান বাধা, উনি আমাকে বিচার পেতে দিচ্ছেন না। উনি আমাকে মানে জোর জবরদস্তি করে এক ঘটনার বিচার চাইতে চেয়ে আমি আর এক ঘটনার হ্যারাসের শিকার। উনি আমাকে ডিপার্টমেন্টের রুমে যে আটকে ছিলেন সেখানে আমার সাথে অনেক জোর জুলুম করেছেন অভিযোগটা প্রত্যাহার করার জন্য। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, খুব 1.5 ঘন্টা বা আমি এক্সাক্ট সময় বলতে পারছি না, বাট ওটা লম্বা সময় ছিল, এটুকু আমি বলতে পারি। আমি পরিবার থেকে প্রাথমিক অবস্থায় সাপোর্ট পাইনি, কারণ আপনারা জানেন যে আমার পরিবার বা বাংলাদেশে কোনো পরিবারে তার মেয়ে সন্তানকে এখনো বাংলাদেশ ওরকম ডেভেলপড হয়ে যায়নি যে তার পরিবার থেকে তাকে শিক্ষা দেবে যে তোমার সাথে একটা অঘটন ঘটলে, একটা মেয়ের সাথে একটা অঘটন ঘটলে তোমরা এটা সম্মুখে বলো। এটা খুবই লজ্জাজনক, এটা আমরা আশা করি না, আর এই শিক্ষা আমাদের মধ্যে থাকে না। উনি আমাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা যেটা মেনে অভিযোগ করা যায় সেটা আমাকে জানিয়েছিলেন, যেটা আমার বিভাগীয় প্রধান আমাকে জানায়নি। যেটা আমার বিভাগীয় প্রধানের কাছে আমি বিষয়টা তুলে ধরার পরে যে উনি আমাকে জানানোর কথা ছিল সেটা উনি করেননি। সেই কাজটার দায়িত্ব পালন করেছিলেন আমার তৎকালীন প্রক্রিয়া। জি, আমি তখন ওই শৃঙ্খলা মেনে 2021 সালে অভিযোগ দেই। বিচার পেয়েছিলেন? না, আমি এখনো বিচার পাইনি, ওটা এখনো তদন্তাধীন আছে, আপনারা জানেন। আর আমার বিচারের প্রধান বিরোধিতা করছে জুনায়েদ আহমেদ হালিম স্যার, আমার বিভাগীয় প্রধান চেয়ারম্যান। ওনার জন্য আমি যৌন হয়রানির বিচার পাচ্ছি না। এই বিষয়ের আমি অনুপ্রেরণা পেয়েছি আমার বিশ্ববিদ্যালয় থেকেই। আমি অতীতেও দেখেছি আমরা আন্দোলন করলে আমাদের ক্যাফেটেরিয়ার একটা আন্দোলন হয়েছিল, যার ফলে ক্যাফেটেরিয়াটা ঠিক করে দেওয়া হয়েছে। তো আমার মনে হলো যে না, আমি দেশের একটা মানুষ আর আমি মুক্তিযুদ্ধকে অনেক সাপোর্ট করি। আমি অতীতে দেখেছি আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় হচ্ছে তখন জগন্নাথ কলেজ ছিল, আমার কলেজ থেকে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আপনারা জানেন। তো তাদের বিষয়ে আমি অনেক পড়াশোনা করেছি। তাদেরকে যখনই আমি মুক্তিযুদ্ধ বিষয়ে পড়াশোনা করি আমার মধ্যে অনেক চেতনাবোধ কাজ করে। আমি আমার চেতনাবোধের জায়গা থেকে, আমার শিক্ষার জায়গা থেকে এবং আমার দেয়ালে পিঠ থেকে, যার কারণে আমি প্রতিবাদ করি। এবং প্রতিবাদের পর থেকে আমি এখন পর্যন্ত ভুক্তভোগী, আমি বিচার পাচ্ছি। শতভাগ নিরাপদ এটা আমি বলবো না। তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের সাথে এরকম কিছু ঘটে থাকে, আমার কোনো ছোট বোন বা আমার কোনো বড় বোনও যদি প্রকাশ করতে কষ্ট পান, মানে প্রকাশ করতে হেজিটেট বোধ হলে, আপনারা আমার কাছে ব্যক্তিগতভাবে বলতে পারেন, আমি আপনাদের জন্য ফাইট করব। আপনি বারবার বলতেছেন যে বিচার চাচ্ছেন, কেমন বিচার চাচ্ছেন? তাদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যৌন নিপীড়কের যে শাস্তি হয় সেই শাস্তিটা হোক। এরপরে উনি যেহেতু বিশ্ববিদ্যালয়কে ছাপিয়ে গিয়ে দেশের আইন সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত বিষয়টা লড়েছেন এবং হেরে গেছেন, এখন তাহলে এটা রাষ্ট্রের অধীনে চলে গেছে। রাষ্ট্রীয়ভাবে তো যৌন নিপীড়ককে যে শাস্তি দেওয়া হয় সেটাই দেওয়া হোক। সকল জায়গায় উনি নিজের পারিবারিক স্ত্রী সন্তানের কথা বলে পার পেয়ে যাওয়ার একটা অপচেষ্টা করছেন, এটা যেন না হয়। যদি আপনি আপনার পছন্দ মতো যদি বিচার না পান, সামনে কি এগিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা আছে? অবশ্যই আমার এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে, অবশ্যই আমি এগিয়ে যাব। আমি এটা মেনে নিব না। আমি অতীতেও নিইনি, এখনো নিচ্ছি না, আমি ভবিষ্যতেও এটা মেনে নিব না। বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কে সাপোর্ট দিচ্ছে? বিশ্ববিদ্যালয় থেকে আমাকে উপাচার্য মহোদয় অধ্যাপক সাদেকা হালিম ম্যাডাম, উনি আমাকে সার্বিকভাবে মানসিকভাবে সাহায্য করছেন এবং প্রশাসন এখন খুবই স্ট্রিক্ট। আমি আশা করছি সাদেকা ম্যাডাম থাকা অবস্থায় আমি এটার বিচারটা পাবো, যৌন হয়রানির বিচারটা আমি আমার শ্রদ্ধা ম্যাডাম থাকা অবস্থায় আমি পাবো। আমি ম্যাডামের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডিবি প্রধান আপনাকে লাস্ট কি বলেছেন? ডিবি প্রধান আমাকে দুশ্চিন্তা করতে মানা করেছেন, যে ওনার যতটুকু দায়িত্ব, ওনাদের ডিবি কার্যালয়ে যতটুকু দায়িত্ব আমার নিরাপত্তা দেওয়া, সেই প্রসঙ্গে ওনারা আমাকে আশ্বস্ত করেছেন।